ওয়েলকাম টু দ্য গ্লোবাল অনলাইন ভিউজ। গ্লোবাল অনলাইন ভিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফজলুস সাত্তার। আজকে আমরা আলোচনা করব ভূ রাজনীতির ক্ষেত্রে আমেরিকা কেন এখন ইউরোপের পরিবর্তে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বা যাকে আমরা বলি ইন্দো প্যাসিফিক রিজন, এই রিজনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং আমেরিকার ভূ রাজনীতিতে কেন ইউরোপ তার গুরুত্ব হারাচ্ছে এই বিষয়টা নিয়ে। মূলত এই যে ইন্দো প্যাসিফিক রিজন বা ভারত মহাসাগরীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, এই অঞ্চলে পৃথিবীর 50% জনগোষ্ঠীর বসবাস। এখানে রয়েছে 36টি দেশ এবং এই 36টি দেশে প্রায় 3000 ভাষাভাষী জনগোষ্ঠী রয়েছে। শুধু তাই না, এর মধ্যে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীন যেমন রয়েছে, তেমনি ভারতও রয়েছে। ভারতকে বলা হয় পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। অপরদিকে এই সময়ে চীন সবচেয়ে অগ্রসর শক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিচ্ছে, যাকে আমরা বলে থাকি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি। এখন প্রশ্ন হচ্ছে যে শুধু চীনের ব্যাপার বা ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, এটাই কি এই অঞ্চলকে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকতর গুরুত্ব দেওয়ার কারণ, না অন্য কোনো কারণ রয়েছে? সে বিষয়টি জানতে হলে আমাদেরকে আরও একটু গভীরভাবে এই অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক দিকগুলো বিশ্লেষণ করতে হবে, বাণিজ্যিক দিকগুলো বিশ্লেষণ করতে হবে। আমরা জানি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জাহাজ চলাচল একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। পৃথিবীর যে বাণিজ্যিক এবং জ্বালানি পরিবহনের যে জাহাজগুলো চলাচল করে, পরিবহন যারা করে, তার 60% চলাচল করে এই ইন্দো প্যাসিফিক রিজনে বা এই অঞ্চল দিয়ে। এবং এই জাহাজ চলাচলের ক্ষেত্রে যে সবচেয়ে ব্যস্ততম যে সামুদ্রিক বন্দরগুলো, পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম যে 10টি সামুদ্রিক বন্দর, তার ভিতরে 9টি সামুদ্রিক বন্দরই এই অঞ্চলে অবস্থিত। এর মধ্যে একমাত্র ব্যতিক্রম হলো নেদারল্যান্ডের রটারডাম বন্দর। এই শীর্ষ 10টি সমুদ্র বন্দর, তার মধ্যে রয়েছে সর্বপ্রথম যে সাংহাই সমুদ্র বন্দর, যেটা চীনের। তারপরে রয়েছে সিঙ্গাপুর সমুদ্র বন্দর, চীনের শেনজেন বন্দর, নিংবো বন্দর, দক্ষিণ কোরিয়ার বুসান বন্দর, হংকং সমুদ্র বন্দর, গংজু সমুদ্র বন্দর, পিয়ংডাও সমুদ্র বন্দর প্রভৃতি। অর্থাৎ যে এ থেকে আমরা বুঝতে পারছি বিশ্বের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই সময় ইউরোপের তুলনায় এশিয়া কী ধরনের আধিপত্য সৃষ্টি করেছে বা তারা ব্যবসা বাণিজ্য বা পণ্য উৎপাদনের ক্ষেত্রে কী ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর পাশাপাশি আমরা এও জানি পৃথিবীর যে সর্ববৃহৎ 3টি অর্থনৈতিক শক্তি, প্রথম যাকে আমরা জানি, সবাই জানি যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তারপরে দ্বিতীয় শক্তিশালী দেশ চীন, তৃতীয় শক্তিশালী দেশ জাপান। অবশ্য চীনের আগে জাপানই এই অবস্থানে ছিল, জাপানকে অতিক্রম করে চায়না এই জায়গাটা দখল করে নিয়েছে এবং অনেকেই ধারণা করছে যে আগামী 2030 সালের মধ্যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকেও অতিক্রম করবে। এই যে অবস্থান, এই অবস্থানের বাইরেও আমরা যদি সামরিক দিক থেকে দেখি তাহলে দেখব বিশ্বের সবচেয়ে স্ট্যান্ডিং আর্মি, শীর্ষ যে 10টি দেশে স্ট্যান্ডিং আর্মি রয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক সেনা সদস্য রয়েছে, তার মধ্যে 7টি এই অঞ্চলে।
যার মধ্যে সবচেয়ে বেশি স্ট্যান্ডিং আর্মি রয়েছে চীনে, চীনের পরে চীনের চিরপ্রতিদ্বন্দ্বী হিসাবে পরিচিত ইন্ডিয়াতে, ইন্ডিয়ার পরে তৃতীয় স্থানে রয়েছে নর্থ কোরিয়া, নর্থ কোরিয়ার পরে পাকিস্তান, তারপরে সাউথ কোরিয়া, ইরান, ভিয়েতনাম। অর্থাৎ পৃথিবীর শীর্ষ 10টি সামরিক বাহিনী, সবচেয়ে সামরিক বাহিনী যেখানে বেশি রয়েছে দেশের মধ্যে 7টি এই অঞ্চলে রয়েছে। এ থেকে আমরা সামরিকভাবেও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ভারত মহাসাগরীয় অঞ্চল কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা আমরা বুঝতে পারছি। এর পাশাপাশি আমরা যদি পারমাণবিক অস্ত্রের দিকে তাকাই তাহলেও আমরা দেখব যে পৃথিবীর যে হাতে গোনা কয়েকটি দেশ পারমাণবিক শক্তিধর দেশ রয়েছে তার মধ্যে এশিয়াতেই এখন একটা বড় সংখ্যক দেশ, তার অর্ধেকের বেশি এশিয়াতে রয়েছে। এই পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে আমরা সকলেই চীন, ভারত এবং পাকিস্তানের কথা জানি। চীনের সাথে অবশ্য ভারতের বৈরিতা রয়েছে, পাকিস্তানের সাথেও একইভাবে তাদের বৈরিতা রয়েছে। কিন্তু চীন ভারতের বাইরেও যে নর্থ কোরিয়াও বা যাকে আমরা উত্তর কোরিয়া বলে জানি তারাও একটি সামরিক শক্তিশালী দেশ। এর বাইরেও যে ইসরায়েল, যদিও অনেকে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যেরই একটি অংশ হিসেবে ধরে, ইসরায়েলও পারমাণবিক শক্তিধর দেশ, অর্থাৎ তাদের হাতে পারমাণবিক বোমা রয়েছে। এর বাইরে কিন্তু যে ইউরোপে যদি আমরা দেখি, ইউরোপে শুধুমাত্র ফ্রান্স এবং যুক্তরাজ্যের হাতে পারমাণবিক বোমা রয়েছে। এর বাইরে পারমাণবিক বোমা রয়েছে একমাত্র বিশ্বের একসময়ের 2 বৃহৎ পরাশক্তি হিসাবে বিবেচিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের হাতে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিলে ইউরোপের মাত্র 3টি দেশের হাতে পারমাণবিক বোমা রয়েছে। তারা হলো সাবেক সোভিয়েত ইউনিয়ন, যা বর্তমানে রাশিয়া, যুক্তরাজ্য বা ব্রিটেন এবং ফ্রান্স। এ থেকে আমরা বুঝতে পারছি যে পারমাণবিক শক্তিধর দেশ হিসাবেও এশিয়ার এই অঞ্চল খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়াও এই অঞ্চলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সামরিক চুক্তিতে আবদ্ধ 5টি দেশের অবস্থান, যে দেশগুলো হলো অস্ট্রেলিয়া, জাপান, ফিলিপাইন, সাউথ কোরিয়া, থাইল্যান্ড। এখন যে প্রশ্নটা আরও সামনে আসছে তা হলো, কেন আমরা জানি যে ইউরোপ অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধশালী একটি অঞ্চল, কিন্তু তা সত্ত্বেও কেন মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইউরোপকে গুরুত্ব কম দিয়ে, যেটা আমরা সেই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সময় থেকেই আমরা দেখেছি যে ন্যাটোকে যে পরিমাণ আগে গুরুত্ব দেওয়া হতো সেই গুরুত্বটা আর এখন মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছে না। এই যে ঘটনা, এটা শুধু ট্রাম্পের ব্যাপার না, আসলে হলো যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিকভাবে যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বা ভারত মহাসাগরীয় অঞ্চলের যে উত্থান, সেই উত্থান বিবেচনায় নিয়েই কিন্তু এই ঘটনাটি ঘটছে। এই উত্থানের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের যেমনি একসময় ভূমিকা ছিল, বিশেষ করে যে আমরা যদি দেখি যে জাপানের দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীতে জাপানের উন্নয়নের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের ভূমিকা ছিল। এশিয়ায় দক্ষিণ কোরিয়ার উত্থানের ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় ধরনের ভূমিকা ছিল, কিন্তু সেই ভূমিকা ছিল একটা সহনশীল পর্যায়ে, যে দক্ষিণ কোরিয়া এবং জাপান কেউই মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিকভাবে প্রতিদ্বন্দ্বী ছিল না। কিন্তু চীনের উত্থানের ব্যাপারটি তাদেরকে বিশেষ করে ভাবিয়ে তুলছে, কারণ চীন সামরিকভাবে চীনের উত্থান, পাশাপাশি অর্থনৈতিকভাবেও চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এবং আমরা জানি যে গত বছরের যদি হিসাব ধরি, গত বছরে যদি চীনের জিডিপি ধরি, যে গত বছরই তাদের জিডিপির পরিমাণ ছিল $14 ট্রিলিয়ন বেশি, এবং ধারণা করা হচ্ছে যে চলতি বছরে এই জিডিপির পরিমাণ $16.5 ট্রিলিয়ন বেশি হবে, অর্থাৎ $16.5 ট্রিলিয়ন
ছাড়িয়ে যাবে এবং যে তাদের এই যে ক্রমাগত যে এশিয়ার যে অর্থনৈতিক উত্থান, এই উত্থানের ব্যাপারটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ভাবিয়ে তুলছে। যে কারণে এখন মার্কিন যুক্তরাষ্ট্র তার আধিপত্য টিকিয়ে রাখার জন্য, তার প্রভাব টিকিয়ে রাখার জন্য, তার অর্থনৈতিক সক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা এখন চেষ্টা করছে যে এশিয়ায় তার উপস্থিতিটাকে জোরদার করার জন্য এবং তারা ইউরোপকে ও আগের মতো গুরুত্ব কম দিয়ে এই অঞ্চলকে অধিকতর গুরুত্ব দিচ্ছে। যে কারণে আমরা দেখছি 2018 সাল থেকে আগে যেখানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে জিওগ্রাফিক যে কমান্ড ছিল সেনাবাহিনীর, যে 6টি কমান্ড ছিল, তার একটি কমান্ড ছিল এশিয়া প্যাসিফিক কমান্ড। পরবর্তীতে এশিয়া প্যাসিফিক কমান্ডকে নাম পরিবর্তন করে একে ইন্দো প্যাসিফিক কমান্ড করা হয় 2018 সাল থেকে এবং এই কমান্ডের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের 3,70,000 সেনাবাহিনী, অর্থাৎ এর ভিতরে সেনাবাহিনীর সদস্য রয়েছে, নৌবাহিনীর সদস্য রয়েছে, মেরিন কর্পস রয়েছে, সব মিলে 3 লাখ সেনা সদস্য মোতায়েন রয়েছে এবং যেখানে 2,000 যুদ্ধবিমান এবং 200-র বেশি যুদ্ধ জাহাজ মোতায়েন রয়েছে। এই মোতায়েনের ব্যাপারটা শুধু তাদের শক্তি প্রদর্শনের ব্যাপার বা তারা শক্তি প্রদর্শনে সক্ষম ব্যাপারটা তা না, তাদের যে মার্কিন যুক্তরাষ্ট্রের 6টি জিওগ্রাফিক কমান্ডের মধ্যে সবচেয়ে শক্তিশালী কমান্ড হলো এই ইন্দো প্যাসিফিক কমান্ড এবং অন্য কোনো কমান্ডে এত বিপুল সংখ্যক সৈন্য বা রসদ বা জঙ্গি বিমান মোতায়েন নেই। এ থেকেই আমরা বুঝতে পারছি মার্কিন যুক্তরাষ্ট্র কেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলকে ভূরাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছে এবং এই অঞ্চলের কাছে ইউরোপ কেন ভূরাজনৈতিকভাবে ক্রমাগতভাবে ভূরাজনৈতিক গুরুত্ব হারাচ্ছে। এই তথ্যের মাধ্যমেই আজকে আমি আমার এই এপিসোডের আলোচনা শেষ করছি। আশা করি আমাদের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই আলোচনা যদি আপনারা উপভোগ করে থাকেন, আপনাদের ভালো লেগে থাকেন, অবশ্যই আমাদেরকে তা লিখে জানাবেন। এ ব্যাপারে আপনাদের কোনো সমালোচনা বা মতামত থাকলে তাও আমাদেরকে জানাবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন যদি আপনারা এই চ্যানেলটিকে ভালোবেসে থাকেন। আবার দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ নাইস টাইম।